হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজ আমরা আমাদের এই পর্বে বর্তমান সময় কোরিয়ার জনপ্রিয় ফ্যান্টাসি মিষ্টি থ্রিলার ড্রামা সিরিজ ডেথ গেম বা মরণ খেলার বাংলা এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। যদিও এটি একটি ড্রামা সিরিজ, তারপরও শুধু এই ড্রামা সিরিজের বিএফএক্সের বাজেটই বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি টাকা। আশা করি ভাই তোমরা বুঝতেই পারছো ড্রামাটির বিএফএক্স অ্যাকশন কতটা ভালো হতে পারে। অবশ্য বিএফএক্স বা অ্যাকশন ভালো হলেই যে মুভি ভালো হবে এইরকম কোনো যৌক্তিকতা নেই। এই ড্রামা সিরিজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সিরিজটির গল্প, যা তোমাকে গভীরভাবে ভাবতে শেখাবে জীবনের মানে কি, জীবন আসলে কতটা দামি। এছাড়াও ড্রামাটি আইএমডিবি রেটিং 10-এ 8.5, মাই ড্রামা লিস্টে 10-এ 8.9। তাই চলো অযথা কথা না বাড়িয়ে এই দুর্দান্ত অসাধারণ ড্রামা সিরিজটি একসাথে উপভোগ করা যাক। তো গল্প শুরু হয় একটি অন্ধকার ঘর থেকে, যেখানে আমরা ইজিকে দেখতে পাই, মানে গল্পের প্রধান চরিত্র। সেখানে ইজি হাঁটু গেড়ে বসে বলতে থাকে, প্লিজ আমার সাথে এটা করো না, আমি কোনো ভুল করিনি, আমি এটা ডিজার্ভ করি না। আর ঠিক তখনই একটি মেয়ে এসে ইজিকে গুলি করে দেয় আর প্লেন থেকে বাইরে ফেলে দেয়। প্লেন থেকে নিচে পড়তে পড়তে ইজির চোখ হঠাৎ খুলে যায়, আর তখনই ইজি তার গল্প আমাদের বলতে শুরু করে। তো ইজি বলে, এইসব কাহিনী শুরু হয়েছে 7 বছর আগ থেকে। যাই হোক, তখন আমাদের গল্পে 7 বছর পিছনে নিয়ে যাওয়া হয়, মানে যখন ইজি জীবিত ছিল ওই সময়টা আর কি। যাই হোক, আমরা দেখতে পাই ইজি তার পড়াশোনা শেষ করে তার চাকরির প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছিল। আর ঠিক কিছুক্ষণ পরে একটি অচেনা মানুষ ইজির সাথে ধাক্কা খায়, আর ওই মানুষটা করে কি, রাস্তার মাঝখানে গিয়ে একটি গাড়ির সামনে সুইসাইড করে, যা দেখে ইজি তো পুরোই অবাক। অবশ্য লোকটিকে ইজি বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, বরং লোকটি তার চোখের সামনেই মারা যায়। আপনারাই বলেন, পোলাটা জীবনের প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছিল, আর ঠিক তখনই এইরকম ভয়াবহ ঘটনার সম্মুখীন হয়, তখন ওর মানসিক অবস্থাটা কি হতে পারে। যাই হোক, আমাদের গল্পের ইজি তারপরেও ইন্টারভিউ দিতে যায়, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় ওর মাথায় খালি ঘুরে ফিরে সেই ভয়াবহ ঘটনার কথাই আসতে থাকে। এর কারণে ও ভালোভাবে ইন্টারভিউ দিতে পারে না, ফলস্বরূপ সেখানে ওর চাকরিও হয় না। অবশ্য এখানে আমাদের কোরিয়া সম্পর্কে একটি চমৎকার তথ্য দেওয়া হয়। আমরা সাধারণত ভাবি কোরিয়া অনেক ধনী দেশ এবং সেখানকার মানুষ হয়তো খুব ভালোভাবে জীবনযাপন করে কিংবা ভালোই আছে খুব, কিন্তু সত্য কথা হলো যে যত উন্নত রাষ্ট্র, তাদের জীবন ব্যবস্থা হয়তো উন্নত অনেক, কিন্তু সেখানে খরচটাও কিন্তু মোটেও কম না। এখানে আমরা আরও জানতে পারি কোরিয়ায় পড়ালেখার খরচ এতই বেশি যে সেখানে বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র এসব ক্যাটাগরির ছেলেমেয়েরা বেশিরভাগ সময়ই সরকারি কিংবা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে লোন পেয়ে থাকে, যা অবশ্য তাদের কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয়। ঠিক এই কারণেই আমাদের গল্পের ইজি ডেলিভারি ম্যান থেকে ওয়েটারি মোটামুটি সব ধরনের ছোটো বড়ো কাজ করে থাকে। আমরা আরও জানতে পারি ইজির বাবা বেঁচে নেই, আর ইজির মা একটি ছোটো চাকরি করে। এক কথায় যদি বলতে যাই, কোরিয়ার মতন একটি উন্নত রাষ্ট্রে ইজির পরিবার বেশ দরিদ্র। যাই হোক, এর মাঝে কষ্ট করে ইজি তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং ছোটোখাটো ডেলিভারি ম্যান বা ওয়েটারের মতন পার্ট টাইম জবগুলো করতে থাকে। আর প্রতিদিনই ইজি বড় বড় কোম্পানিতে চাকরির জন্য ওর সিভি জমা দেয়। ওর দৃঢ় বিশ্বাস এই যে ও একদিন না একদিন বড় চাকরি পাবেই। আর এইরকম করতে করতে পার হয়ে যায় প্রায় 7 বছর, কিন্তু ভালো কোনো চাকরি আর পাওয়া হয় না ইজির। তো পরবর্তী সিনে আমরা দেখতে পাই আজকেও ইজি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। তো এখানকার যে বস ছিল সে ইজির সিভি দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। সে বলে, আমি তো তোমার মতনই একজন কর্মঠ ধৈর্যশীল এমপ্লয়ি খুঁজছি। এতদিন তুমি একটি চাকরির জন্য প্রায় 7 বছর অপেক্ষা করেছো। এই কথা শুনে তো বেচারা ইজি বেশ খুশি হয়ে যায়। সে মনে মনে নিশ্চিত হয়েই যায় এখানে হয়তোবা তার চাকরি হয়েই গেছে। তো ইন্টারভিউ বাদবাকি কাজগুলো শেষ করে এক বুক আশা নিয়ে যখনই বাইরে আসে, ঠিক তখনই ওর এক বন্ধু ওকে কল দেয় আর বলতে থাকে, তুই যে পার্কের কাছে টাকা দিয়েছিলি ইনভেস্ট করার জন্য, ও তো টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ভাই এই কথা শুনে ইজি পাগলের মতন দৌড় দেয়। এখানে কাহিনী হয়েছে কি, ইজি ওর পার্ক নামের এক বন্ধুর কাছে ওর জীবনে যত টাকা ছিল সব দিয়েছিল ইনভেস্ট করতে, কিন্তু ওর ওই বন্ধু ওর সাথে বাটপারি করে আরও কয়েকজনের টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। তো এখন গল্পে আসা যাক। তো ইজি কান্না করতে করতে তার সেই বন্ধুর বাসায় আসে এবং দরজায় জোরে জোরে নক করতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। অবশ্য দরজা খুলবেই বা কে, ইজির বন্ধু বাটপারি করে তো আরো অনেক আগেই দেশ ছেড়ে চলে গেছে, তাই না? যাই হোক, এভাবে অনেকক্ষণ নক করার পরে যখন কেউ দরজা আর খুলছিল না, তখন ইজি
পাগলের মতন দরজাটিকে ভেঙে ফেলার চেষ্টা করছিল। আর ঠিক তখনই বাড়িওয়ালা এটি দেখে ফেলে এবং সাথে সাথে পুলিশকে ফোন দেয়। তো কিছু সময় পরে পুলিশ এসে ইজিকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, তুমি কেন এই কাজটি করতে গেলে? তখন ইজি কান্না করতে করতে বলে, আমাকে না, আমার ওই বন্ধুকে ধরুন, ও আমার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। তো তখন ইজিকে পুলিশ উল্টো বলে, একই তো তোমার কাছে কোনো ডকুমেন্ট নেই যে তুমি পার্কে টাকা দিয়েছো। তাছাড়া ব্যবসায় ইনভেস্ট করার টাকা হারালে তার কোনো মামলা হয় না। তো আশা করি ভাই ব্রাদাররা বুঝতেই পারছেন, প্রায় সব দেশে ধনী আর গরিবের আইন সমান না। যাই হোক, ইজি তখন না চাইতেও বাধ্য হয়ে পুলিশ স্টেশন থেকে ফিরে আসে এবং সন্ধ্যায় ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে ওর গার্লফ্রেন্ড আরেকজনের সাথে রয়েছে, যার কিনা একটি রয়েছে বেশ দামি গাড়ি এবং ওর গার্লফ্রেন্ডের হাতে অনেকগুলো ফুলও ছিল। যাই হোক, তখন আর ইজি ওর গার্লফ্রেন্ডের সামনে যায় না। তো কিছুক্ষণ পরে যখন ছেলেটি চলে যায় তখন ইজি তার গার্লফ্রেন্ডের সামনে যায় এবং আমরা দেখতে পাই ইজি মাথা অবস্থায় আছে। মানে বুঝতেই পারছো কি আর করবে, একদিকে চাকরি হলো না, অন্যদিকে কাছের বন্ধু ওর পুরো জীবনের পুঁজি নিয়ে পালিয়েছে। তো এই বিষয়টা তখন ওর গার্লফ্রেন্ডও বুঝতে পারে। তাই ইজির গার্লফ্রেন্ড স্বাভাবিকভাবে ওকে কিছু টাকা দেয় আর বলে, আমি জানি তুমি বর্তমানে খুব সমস্যার মধ্যে আছো, এই টাকাগুলো রাখো তোমার নিজের খরচের জন্য। কিন্তু ভাই আমাদের গল্পের মাথামোটা ভাবে যে ও ওর গার্লফ্রেন্ডের কাছে বোঝা হয়ে গেছে, তাই ও সাথে সাথে ব্রেকআপ করে চলে আসে। কিন্তু সত্য কথা হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড কিন্তু স্বাভাবিকভাবেই ওকে সাহায্য করার জন্য কিছু টাকা দিয়েছিল, কিন্তু মাথামোটা ভাবছে যে ও ওর গার্লফ্রেন্ডের কাছে বোঝা হয়ে গেছে। যাই হোক, এরপর ইজি ওর বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে খায় আরেক ধাক্কা। আমরা দেখতে পাই ইজির বাড়িওয়ালা ইজির রুমে তালা লাগিয়ে দিয়েছে এবং ওর সকল সামগ্রীগুলো রুমের সামনে রেখে দিয়েছে। আর ঠিক তখনই সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়, এর ফলে সকল কিছু ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। আশা করি তোমরা বুঝতে পারছো ওর কি লাইফ যাচ্ছে। তো কিছুক্ষণ পরে ওর ফোনে একটি নোটিফিকেশন আসে, ও যে গতকাল ইন্টারভিউ দিয়েছিল, যেখানে ও সবচেয়ে বেশি আশা করেছিল হয়তোবা চাকরিটি হয়ে যাবে, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে সেখানে ওর চাকরিটি হয়নি। এই মেসেজ দেখার পরে ইজি তো পুরাই পাগল হওয়ার উপক্রম। তো বুঝতেই পারছো, টাকা, চাকরি, গার্লফ্রেন্ড, একের পর এক সব হারিয়ে একজন মানুষের মানসিক অবস্থা কি হতে পারে। ফলস্বরূপ ইজি সিদ্ধান্ত নেয় সে আর তার এই জীবন রাখবে না। এরপর ইজি করে কি একটি বিল্ডিংয়ের ছাদে ওঠে সুইসাইড করার জন্য, কিন্তু ঠিক তখনই ওর মা ওকে কল দেয়, কিন্তু ইজি ওর মার কল ইগনোর করে সরাসরি ছাদ থেকে লাফ দেয়। আর তারপরে আমরা এই ড্রামার এমন একটি জিনিস দেখতে পাই যা আগে এরকম কনসেপ্ট কোথাও দেখানো হয়নি। আমরা দেখতে পাই স্কিন কালো হয়ে যায় আর আমরা চলে আসি একটি প্লেনে, যেখানে ইজি বসে রয়েছে, মানে ইজি আরেকজনের দেহে প্রবেশ করে ফেলেছে। মোট কথা আত্মাটা শুধু ইজির, বাদবাকি দেহটা অন্য কারো। যাই হোক, তখন আমরা প্লেনে আরও একটি মেয়েকে দেখতে পাই। আমরা আরও দেখি মেয়েটি ইজির গুড বাই লেটার মানে সুইসাইড নোটটিকে পুড়িয়ে ফেলছে। আর তখন মেয়েটি তার চশমা খুলে এবং ইজিকে নিয়ে যায় নরকে। নরকে যাওয়ার পরে মেয়েটি তার পরিচয় দেয়, সে হলো মৃত্যু দেবী। কিন্তু সকল নারীদের প্রতি সম্মান রেখেই বলছি, যেখানে একটি মেয়ে সাধারণ তেলাপোকা দেখলেই লাফালাফি করে 2-4 এলাকা এক করে ফেলে, সেখানে একজন মেয়ে কিভাবে মৃত্যু দেবী হতে পারে? মৃত্যু দেবী হতে গেলে তো মানুষ মারতে হবে, তাই না? আরেকটি কথা, মৃত্যুর দেবী কি আসলে এত সুন্দরী হয়? ভাইরা তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা যাই হোক, গল্পে আসা যাক। মৃত্যুর দেবী ইজিকে বলতে থাকে, আমি হলাম মৃত্যুর দেবী আর আমি তোকে এখানে নিয়ে এসেছি শাস্তি দেওয়ার জন্য, কারণ তুই আমার উপর দিয়ে মাতবরি করেছিস। আর এই কথা বলে মৃত্যুর দেবী ইজিকে ধাক্কা দিয়ে আবারও প্লেনে ফেলে দেয়, মানে আমরা কিছুক্ষণ আগে যেখানে ইজিকে দেখেছিলাম। এরপর মৃত্যুর দেবী ইজিকে বলতে থাকে, আমি তোকে মোট 12 বার মারবো এবং 12 বার তোকে মৃত্যুর শাস্তি দেব এবং তোকে দেখাবো মৃত্যু আসলে কতটা ভয়ঙ্কর। মৃত্যুর দেবী তখন আরো বলতে থাকে, তোর আত্মা মোট 12টি আলাদা দেহে যাবে এবং প্রতিবারই তুই মরবি, কিন্তু তুই যদি কোনো দেহের মৃত্যু কাটিয়ে বাঁচতে পারিস তাহলে সেই দেহটি তোর। মানে এখানে বোঝানো হয়েছে ইজিকে যেই 12টি দেহের মাঝে পাঠানো হবে তার মধ্যে যে কোনো একটির মৃত্যু কোনোভাবে ঠেকাতে পারলে ওই দেহে ইজি বেঁচে থাকতে পারবে, মানে আরো একটি জীবন পাবে। আমরা তো সকলেই জানি ইজি তার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে, তাই ইজি মৃত্যুর দেবীকে বলতে থাকে, আমি আর এই জীবন চাই না, আমার কোনো বেঁচে থাকার ইচ্ছা নেই। তখন মৃত্যুর দেবী বলতে থাকে, আচ্ছা সময় বলে দেবে তুই কি বাঁচতে চাস কিনা মরতে চাস। আর এই বলে চুটকি মেরে মৃত্যুর দেবী উদাও হয়ে যায়। আর কিছুক্ষণ পরে ইজি যেই প্লেনটিতে ছিল সেই প্লেনটি
একটি ঝড়ের মধ্যে পড়ে যায় এবং তার সাথে সাথে প্লেনটির ইঞ্জিনেও সমস্যা দিতে শুরু করে। অবস্থা খারাপ দেখে ইজি তাড়াহুড়া করে লাইফ জ্যাকেট পরে নেয়। আর কিছুক্ষণ পরে প্লেনের পাইলট ঘোষণা দেয় প্লেনটি ঠিক রয়েছে, মানে প্লেনটি ঝড় থেকে বেরিয়ে এসেছে। ঝড় শেষে যখন প্লেনটিকে চেক করতে থাকে তখন ইজি জানতে পারে ও বর্তমানে একজন বড় ধরনের বিজনেসম্যানের বডিতে রয়েছে। আর ঠিক তখনই একটি ম্যাজিক্যাল বল এসে ওর দেহে ঢুকে যায়। অবশ্য এটি কোনো সাধারণ বল নয়, মূলত এটি হচ্ছে ইজি বর্তমানে যেই দেহে রয়েছে সেই দেহের মেমোরিটি পাওয়ার পরে ইজি এই বডির পুরনো সবকিছু দেখতে পারছিল। ইজি দেখতে পায় এই লোকটি একজন বড় মাপের বিজনেসম্যান এবং ও যেই কোম্পানিতে চাকরি করার জন্য সবসময় ইচ্ছা ছিল সেই কোম্পানির চেয়ারম্যানের ছেলে হয়ে গেছে বর্তমানে ইজি। এখানে আমাদের এই বডি সম্পর্কে আরো বলা হয় যে এই বডিটি হচ্ছে বড় ভাই আর এ হচ্ছে ছোট ভাই টাইপ, যাকে আমরা আগে থেকে চিনি। ওই যে ইজির সিবি থেকে প্রশংসা করেছিল এবং বলেছিল তোমার মতন হার্ডওয়ার্কারই আমাদের প্রয়োজন। যাই হোক, ছোটবেলা থেকে এই দুই ভাইয়ের মাঝে সব সময় ছোট বড় ঝামেলা লেগেই থাকতো। অবশ্য সমবয়সী অধিকাংশ ভাই ব্রাদারের সাথে এইরকমটাই হয়ে থাকে। যাই হোক, ছোটবেলার কথা পিছনে ফেলে বর্তমানে এই দুই ভাইয়ের মাঝে সবচেয়ে বড় ঝামেলা হলো এই দুই ভাই চায় একটি কোম্পানির চেয়ারম্যান হতে, কিন্তু একটি কোম্পানির তো একটি মাত্র চেয়ারম্যানই হওয়া সম্ভব, তাই না? দুইটি তো আর সম্ভব নয়। আর এই সমস্যার সমাধানের জন্য ইজি বর্তমানে যেই দেহে রয়েছে তার বাবা দুই ভাইকে সাফ জানিয়ে দেয় যে সবচেয়ে বেশি ব্যবসায় প্রফিট এবং ব্যবসাকে ভালোভাবে সামলাতে পারবে সেই হবে ভবিষ্যতের চেয়ারম্যান। আর আমরা দেখতে পাই ইজি বর্তমানে যার দেহে আছে ও ওর বাবার মন জয় করে ফেলে এবং ওর বাবা ওকে কোম্পানি সিও বানিয়ে দেয়। ফলে ইজি তো পুরাই মহাখুশি, মনে মনে বলতে থাকে এত সুন্দর জীবন, এই লাইফটা আমি বিন্দাসভাবে কাটাবো, মরার তো কোনো প্রশ্নই ওঠে না। বুঝতেই তো পারছো যে 7 বছর ধরে চেষ্টা করে সাধারণ একজন কর্মী হতে চেয়েছে, সেখানে এখন এক লাফেই কোম্পানির চেয়ারম্যান হয়ে গেছে। এরকম জীবন হলে কেই বা মরতে চায়, তাই না? যাই হোক, এবার গল্পে আসা যাক। এরপর আমরা দেখতে পাই ইজি প্লেনে করে কোথাও যাচ্ছিল আর ঠিক তখনই প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এখানে ইজি পুরোদমে চেষ্টা করে বেঁচে থাকার জন্য, কিন্তু পুরো প্লেনটি আগুনে পুড়ে যায়। ফলস্বরূপ সেখানে ইজির মৃত্যু হয়। তারপর ইজি যখন চোখ খোলে সে আবারও সেই অন্ধকার ঘর দেখতে পায় আর তার সামনে সেই সুন্দরী মৃত্যুর দেবী দাঁড়িয়ে আছে। আর তার পাশে একটি ঘড়ি দেখা যায় এবং ওই ঘড়িতে 12টার কাঁটা 11টায় নেমে এসেছে। ঘড়ির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে ইজির কাছে আরো 11টি জীবন রয়েছে, এরকম আর কি। যাই হোক, মৃত্যুর দেবী তখন বলে তুমি তো মরে গেলে, আবারও হেরে গেলে। মৃত্যুর দেবী ইজিকে আরো বলে তুমি চিন্তা করো না, তুমি যার দেহে যাবে সে তুমি যাওয়ার আগেই মারা গেছে, তুমি আবার এমন কিছু ভেবো না যে তোমার জন্যই ওরা মারা গেছে। যাই হোক, তারপরে মৃত্যুর দেবী ইজিকে নরকে নিয়ে যায় এবং সেখানকার ভয়াবহতা দেখায় আর বলতে থাকে আমি তোকে এখানেই ফেলবো। নরকের ভয়াবহ দৃশ্য এবং দেবীর মুখে এইরকম কথা শুনে আমাদের গল্পের ইজির কদম জোড়া কিডনির উপরে চলে যায়। অনেক ভয় পেয়ে যায়। ইজি তখন কাঁদো কাঁদো গলায় বলতে থাকে আমি কি ভুল করেছি, আমার কি দোষ? তো তখন সিন আবারও ড্রামার শুরুতে এসে পড়ে, যেটা আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। মৃত্যুর দেবী তখন শুধু একটা কথা বলি উদাও হয়ে যায়, তোর ভুল শুধু একটাই, আমি তোকে খোঁজার আগে তুই আমাকে মাতব্বরি করে খুঁজে নিয়েছিস, যেটা আমার ইগোতে বেঁধেছে। মানে এখানে মৃত্যুর দেবী ইজির সুইসাইডের কথা বলেছে। যাই হোক, তো মৃত্যুর দেবী এখানে আরো বলে তাছাড়া আমি তোকে আরো 11 বার জীবন দেব, এর মধ্যে যে কোনো একটাই বেঁচে থাকতে পারলেই তো তোকে আর এই নরকে ফেলবো না। আর এই বলে মৃত্যুর দেবীর সাথে সাথে ইজিকে শুট করে দেয় আর আমরা দেখতে পাই ইজি আবারও আকাশ থেকে নিচে পড়ছে। এর কিছুক্ষণ পরে ইজি একজন মানুষের দেহে প্রবেশ করে। তো আমরা দেখতে পাই ওর আশেপাশে আরো 3 জন মানুষ রয়েছে যারা ক্যামেরা দিয়ে ভিডিও করছিল। আর তখনই সেই ম্যাজিক্যাল বলটি মানে মেমোরিটি ইজি বর্তমানে যেই দেহে রয়েছে সেই দেহে ঢুকে যায়। তখন ইজি জানতে পারে ইজি বর্তমানে যার দেহে রয়েছে সে বড় মাপের একজন স্পোর্টসম্যান। সে খুব ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ স্টান্টগুলো করে থাকে এবং তার 4টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। তো সে বর্তমানে আরও একটি নতুন চ্যালেঞ্জ নিয়েছে, 50,000 ফুট থেকে বিনা প্যারাশুটে নেটে সেফ ল্যান্ডিং করতে হবে, যেটা এর আগে দুনিয়ার কেউ করার সাহস পায়নি। আমরা আরও দেখতে পাই এই পাগলাটে চ্যালেঞ্জ কোরিয়া সহ বিশ্বের বহু দেশে সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে। যদি এই চ্যালেঞ্জটি স্পোর্টসম্যান কমপ্লিট করতে পারে
বর্তমানে যে ইজি রয়েছে তাহলে ও স্পন্সর থেকে পাবে প্রায় 3 বিলিয়ন ইউয়ান, যা বাংলা টাকায় প্রায় 300 কোটি টাকার মতো। তো এইসব দেখে তো ইজি মহা খুশি হয়ে যায়। ও ভাবতে থাকে আমি কোম্পানির চেয়ারম্যান হতে পারিনি, তাতে কি হয়েছে, যদি এত টাকা একটি স্ট্যান্ড করে পাই তাহলে খারাপ কি, এটা তো আমার জন্য মহা সুযোগ। আর এই কারণে ওর মধ্যে জোশ চলে আসে, আর এক কথায় বলতে গেলে লোভও চলে আসে। তো ও করে কি চুল পাকনামি করে, যেখানে ওর হেল্পার একটি নির্দিষ্ট উচ্চতার থেকে এবং সেইভাবে ওকে ছেড়ে দেবে যাতে ও সুন্দরভাবে বিনা প্যারাশুটে ল্যান্ডিংটি কমপ্লিট করতে পারে। আরেকটি কথা না বললেই নয়, ইজি যখন যার দেহে যাবে ওই দেহের যত গুণাবলী, কনফিডেন্স সবই ইজি পেয়ে যাবে অটোমেটিক ভাবেই। যাই হোক, এখন গল্পে আসা যাক। তো আমরা দেখতে পাই ও চুল পাকনামি করে এবং টাকার লোভে পড়ে হেল্পার ওকে নির্দিষ্ট জায়গায় নেওয়ার আগেই ও হেল্পারকে ধাক্কা দিয়ে প্যারাশুট ছাড়া সরাসরি লাফ দেয়। তো ফলস্বরূপ জাস্ট একটুর জন্য নেটের মাঝখানে সেফ ল্যান্ডিং করতে পারে না ইজি, ফলাফল সঙ্গে সঙ্গে মৃত্যু। তো তারপর আবারও সেই অন্ধকার ঘরে চলে আসে ইজি, যেখানে আর কি মৃত্যু দেবী রয়েছে। তো এখানে আবারও মৃত্যুর দেবী কিছু কথা বলে, তামিল মুভির মতন কিছু ডায়লগ দিয়ে সে আবারও শুট করে দেয়। আর ইজি এরপর চলে আসে একটি টিনেজ হাই স্কুল পড়ুয়া একটি ছেলের দেহে। তো ইজি তখন দেখতে পায় ক্লাসের একটি ছেলে মোবাইলে কোনো একটা ভিডিও দেখে খুব হাসছে আর বলছে, এই শালাই কি বেকুব নাকি, প্যারাশুট ছাড়া কেউ কি এত উপর থেকে লাফ দেয় নাকি। তখন ইজি একটু লক্ষ্য করে দেখে যে ও যে কিছুক্ষণ আগে মারা গেল সেই ভিডিওটি ছেলেটি দেখছে। তো তখন থেকে ইজি বিশ্বাস করতে শুরু করে ওর সাথে এতক্ষণ যা ঘটছিল তা আসলেই বাস্তব। তো এই ছিল ডেথ গেম ড্রামা সিরিজের প্রথম 2টি পর্ব। এই ড্রামাটির মোট পর্ব 8টি। বাকি পর্বগুলো আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে, এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটি আমাদের চ্যানেলের প্রথম মুভি এক্সপ্লেনেশন, তা কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।